কুমারী মায়ের মন্দির। এখানে ছেলেদের ক্ষেত্রে খালি গায়ে প্রবেশ করতে হবে। বাঙালি হিসাবে নিজেকে যেন একটা খুব গর্বিত মনে হয়, কারণ যে পবিত্র ভূমিতে স্বামী বিবেকানন্দর মতো একজন মহান ব্যক্তির পদস্পর্শ পড়েছে, সেখানে আজ আমি উপস্থিত। ওহ, যা হাওয়া দিচ্ছে না, এখান থেকে যেতেই ইচ্ছে করছে। সাউথ ইন্ডিয়া সিরিজের এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে কলকাতা থেকে দীর্ঘ 2405 কিলোমিটারের যাত্রাপথ ট্রেন জার্নি করে আমি এসে পৌঁছেছিলাম ভারতের দক্ষিণের শেষ প্রান্ত কন্যাকুমারীতে, আর ঘুরে দেখে নিয়েছিলাম স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত সেই বিখ্যাত বিবেকানন্দ রক। তাই আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো যারা এখনও পর্যন্ত আগের ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই দেখে নিও। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এই পর্বে আমরা দেখব পায়ে হেঁটে কিভাবে বিবেকানন্দ রক ছাড়া আর কি কি দেখে নেওয়া যায়, এবং হাফ ডে বাস ট্যুরে কি কি দেখব, টিকিট কোথায় পাবো, কিভাবে বুক করব, আর কত টাকাই বা নেবে। চলুন দেখে নেওয়া যাক। কন্যাকুমারীতে আপনি যে কোনো হোটেলেই থাকুন না কেন, সেই হোটেল থেকেই আপনারা বাসের টিকিট পেয়ে যাবেন। প্রতিদিন 2 টাইম করে এই হাফ ডে বাস সার্ভিস পাওয়া যায়, সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং দ্বিতীয়টি বেলা 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনাদের পছন্দ মতো যে কোনো একটি বুক করে নিতে পারেন পার হেড 200 টাকার বিনিময়ে। এছাড়া আপনারা পার্সোনাল গাড়িও বুক করে ঘুরতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া নেবে 2 থেকে 2,500 টাকা, এবং অটোও পেয়ে যাবেন, ভাড়া পড়বে 1300 থেকে 1500 টাকা। তবে অবশ্যই গাড়িতে ওঠার আগে দরদাম করে নেবেন। এই মুহূর্তে ভগবতী মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এখানে জুতো খুলে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। চলুন যাওয়া যাক। লম্বা লাইন, এখান থেকে ডালা নেওয়ার ব্যবস্থা আছে। গাড়ি দেখুন, ছেলেদের ক্ষেত্রে গেঞ্জি খুলে প্রবেশ করতে হবে। এই ভগবতী মায়ের মন্দির, যাকে কুমারী মায়ের মন্দিরও বলা হয়, যা বিবেকানন্দ রকে যাওয়ার জন্য যে ফেরিঘাট আছে ঠিক তার পাশেই অবস্থিত, যা আপনারা পায়ে হেঁটেই ঘুরে দেখে নিতে পারেন। কন্যাকুমারী মন্দির হল একটি কিশোরী কন্যা শিশুরূপে মহাদেবীর প্রকাশ, দেবী শ্রী বালা নামেও পরিচিত। বহু বছরের সাক্ষী এই কুমারী মায়ের মন্দিরের ভিতরের অসাধারণ পাথরের কারুকার্য ও শান্ত পরিবেশ, যা আপনাকে মুগ্ধ করবেই। এই কন্যাকুমারী মন্দির 51টি শক্তিপীঠের মধ্যে একটি। এটা বিশ্বাস করা হয় যে সতীর মৃতদেহের ডান কাঁধ এবং পিঠের মেরুদণ্ডের অংশটি এখানে পড়েছিল, যা এই অঞ্চলে কুণ্ডলিনী শক্তির উপস্থিতি তৈরি করেছিল। 3 সমুদ্রের সঙ্গমস্থলে ভূমির অগ্রভাগের কাছে ভগবান গণেশের একটি মন্দির রয়েছে, যা মন্দিরের প্রবেশের আগে অবশ্যই দেখতে হবে। কেউ কেউ বিশ্বাস করেন যে ভগবতী কুমারী আম্মান মন্দিরের অন্তর্গত ভদ্রকালী মন্দিরটি শক্তিপীঠ। শ্রী রামকৃষ্ণ পরমহংসের নির্দেশ অনুসারে স্বামী বিবেকানন্দ 1892 সালের ডিসেম্বর মাসে দেবীর আশীর্বাদ পেতে এখানে এসেছিলেন। এই স্থানেই তিনি সাধারণ সন্ন্যাসীদের মতো নিষ্ক্রিয় না হয়ে মিশনারি কাজকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী নির্মলানন্দ শ্রী রামকৃষ্ণ পরমহংসের অপর 2 শিষ্য দেবী কন্যাকুমারীর পূজা করেছিলেন। মন্দির থেকে বেরিয়ে ডান দিক দিয়ে একটু উপরে উঠলে দেখতে পাবেন গান্ধী মেমোরিয়াল। সেখানে গান্ধীজির স্মৃতি বিজড়িত বিভিন্ন কাহিনীর চিত্র প্রদর্শনের গ্যালারি করা আছে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে দেখে নিতে পারেন গান্ধীজির বিভিন্ন বিশেষ বিশেষ মুহূর্তের কাহিনীর ছবি, যা দেখতে দেখতে আপনি কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে যাবেন সেই স্বাধীনতার আগের ইতিহাসের পাতায়। গান্ধী মণ্ডপ থেকে এভাবে বেরিয়ে এসে এরকম পাশ দিয়ে দেখতে পাবেন পার্কের ব্যবস্থা করা আছে। বিকালের দিকে এখানে বাচ্চাদের নিয়ে সময়
সময় কাটাতে বেশ ভালোই লাগে। ফেরিঘাটের পাশ দিয়ে সমুদ্রের ধার বরাবর পূর্ব দিকে একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন অপূর্ব সুন্দর একটি চার্চ। সন্ধ্যায় গোধূলি লগ্নে চার্চটি কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। সমুদ্রের ধারে শোভাবর্ধন করে দাঁড়িয়ে থাকা এই চার্চটি যেন একটু নীরবতার আশ্রয়স্থল। চারিদিকে শান্ত ও মায়াবী মনোমুগ্ধকর পরিবেশে দুদণ্ড শান্তভাবে আপনাকে বসে থাকতে বাধ্য করবে। মনে হবে স্বয়ং যীশু খ্রিস্টের অধিষ্ঠান যেখানে, সেখানে চোখ বন্ধ করে কিছুক্ষণ সময় কাটাতে। অলমোস্ট চলে এসেছি। এই যে লাস্ট, বেশ সমুদ্র পাড় থেকে অনেকটা দূরেই আছে, সেই যে দূরে ওখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম। এখান থেকে প্রায় সমুদ্রের মধ্যে অনেকটা ভিতরেই আমরা চলে এসেছি। সমুদ্রের পাড় থেকে যদিও আমরা সমুদ্রের অনেকটা ভিতরে চলে এসেছি, তা সত্ত্বেও এখানে ঢেউয়ের পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে কম। যদিও এটা বঙ্গোপসাগরের মধ্যে পড়ছে, তুলনামূলকভাবে বঙ্গোপসাগর অনেকটাই শান্ত, কিন্তু সেই তুলনায় এই যে বিবেকানন্দ রকের অপোজিট সাইড, ওটা আরব সাগরের মধ্যে পড়ছে। আরব সাগরের ঢেউটা অনেকটাই বেশি। আর জাস্ট বিবেকানন্দ রকের পিছন বরাবর সোজা ভারত মহাসাগর। ভারতবর্ষের মধ্যে নদী সঙ্গমস্থল আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু একমাত্র এই জায়গায় কন্যাকুমারী সাগরের মিলনস্থল অর্থাৎ সঙ্গমস্থল এইমাত্র একটিমাত্র জায়গায় আছে। এদিকটা আছে বঙ্গোপসাগর, ওই যে ওদিকে দূরে আরব সাগর, আর এই বিবেকানন্দ রকের ঠিক পিছন দিকটায় আছে ভারত মহাসাগর। কারণ ভারতবর্ষের মধ্যে এই একটি মাত্রই জায়গা আছে যেটি তিনটে মহাসাগরের সঙ্গমস্থল। কন্যাকুমারীতে হাফ ডে ট্যুরের প্রথমেই আমরা যে স্পটে এসে পৌঁছেছি, মায়াপুরী ওয়াক্স মিউজিয়াম। এই বাসে করে আমরা এসেছি। তো আসুন দেখা যাক কত করে টিকিট এবং এর ভেতরে কী কী দেখার জিনিস আছে সেগুলো আপনাদেরকে দেখাই। টিকিট, ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউড। দেখতেই পাচ্ছেন টিকিট काउंटर। टिकट मिल चुकी है, आ जाओ। हमारे टिकट काटा हो गए, देखा जाक एंट्री कौन दिखिए। एंट्री इधर है, इस साइड में जाना पड़ेगा। ভারতের মধ্যে প্রথম ওয়াক্স মিউজিয়াম এই কন্যাকুমারীতে অবস্থিত। আর এই ওয়াক্স মিউজিয়ামের মধ্যে যে সমস্ত জিনিসগুলি রাখা হয়েছে, মোমের পুতুল তৈরি করা হয়েছে, সেগুলি এখন আপনাদের সামনে। নরেন্দ্র মোদীজি, এপিজে আব্দুল কালাম। ও চিনতে পারছেন এনাকে?
এই সেই ফেমাস পার্সন। এখানে আছে আমাদের সকলের প্রিয় অমিতাভ বচ্চন, সাউথ ইন্ডিয়ান হিরো, মাদার টেরিজা। ये कौन है? इसका नाम डेविड बेकहम। ओ डेविड बेकहम, अच्छा। लेट्स गो। एल्बर्ट आइंस्टाइन, महात्मा गांधी, আমাদের সকলেই প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিরাট কোহলি, চার্লি চ্যাপলিন, থ্রিডি গ্যালারি। কন্যাকুমারী আজকে হাফ ডে ট্যুরে আমরা পঞ্চম স্পটে আমি চলে এসেছি, সানসেট পয়েন্ট। আজকে 8 অক্টোবর। আজকে সানসেট পয়েন্টের টাইম আছে 6:40। পুরো টাইম হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যে সানসেট হবে। চলুন দেখে নেওয়া যাক।